হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে এলাম আমাদের রিডিং মডিউলের থার্ড ভিডিওতে, অর্থাৎ আজ আমরা কভার করব লিস্ট অফ হেডিংস। হেডিংসের বিষয়টা কীরকম, যে আমাদের যে প্যাসেজগুলো দেয়া থাকে, আপনারা জানেন অলরেডি 3টা প্যাসেজ দেয়া থাকে। সো এই প্যাসেজের ভিতরেই কিন্তু কিছু প্যারাগ্রাফ আলাদা করা থাকে। যদি আমরা হেডিংয়ের কথা বলি, কীরকম যে নর্মালি প্যাসেজে তো কোনো প্যারা থাকে না, ওর থাকলেও আলাদা করা থাকে না, তাই না? বাট হেডিংসের ক্ষেত্রে এখানে প্যারাগুলো আলাদা করা থাকে, যেমন A B C D এভাবে একটা নাম্বার ওয়াইজ সাজানো থাকে। সো আমরা প্রতিটা প্যারাগ্রাফ পড়ে ওই প্যারাগ্রাফের জন্য একটা পার্টিকুলার টাইটেল সিলেক্ট করব, যে এই প্যারাগ্রাফের জন্য কোন টাইটেলটা সবচেয়ে বেশি সুইটেবল। এটাই হচ্ছে আমার হেডিংস সলভ করার অ্যাপ্রোচ। এখন এই অ্যাপ্রোচটা কিন্তু একটু আলাদা আমার আগের যে কোয়েশ্চেন দুইটা যে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। ফার্স্ট যেটা ডিসকাস করেছিলাম আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেকেন্ডলি ট্রু ফলস নট গিভেন, রাইট? সো এইখানে ওই দুইটা অ্যাপ্রোচ থেকে আমার লিস্ট অফ হেডিংস সলভ করার অ্যাপ্রোচ কিন্তু আলাদা। কেন আলাদা? এর কারণ হচ্ছে, যখন আমরা ট্রু ফলস নট গিভেন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করেছিলাম, তখন আমরা প্রথমে যে কিওয়ার্ড কোয়েশ্চেন থেকে সেটা পিক করেছিলাম এবং ওই কিওয়ার্ড আমরা খুঁজে বের করেছিলাম আমাদের প্যাসেজে। অর্থাৎ আমরা ফার্স্টে লোকেট করি, দেন লোকেট করার পর যেটা আমি অলওয়েজ বলি যে 50% কাজ শেষ যদি ওই কিওয়ার্ড পেয়ে যাই। দেন ওই কিওয়ার্ডের যে কোয়েশ্চেন অ্যান্ড আমার যে প্যাসেজের ইনফরমেশন দুইটা আমরা ম্যাচ করে থাকি। যদি ম্যাচ হয়ে যায় তাহলে তো আমরা অ্যান্সার অ্যাজ ইউজুয়ালি করি। বাট এইখানে জিনিসটা হচ্ছে, আমার প্রথমে প্যাসেজ পড়তে হবে। কারণ প্যাসেজ কেন পড়তে হবে? আপনি প্রথমে হেডিংস পড়লেও পারেন, কিন্তু হ্যাঁ, হেডিংস পড়লেও পারেন, বাট আমি যে অ্যাপ্রোচটা সলভ করেছি সেটা হচ্ছে আমি প্রথমে প্যাসেজ পড়ি। কারণ হচ্ছে, সাপোজ দুইটা প্যারাগ্রাফ যদি আমি আপনাকে দিয়ে বুঝাই, যে প্রথম প্যারাগ্রাফ হচ্ছে এরকম দেয়া, এই দিনে, আমি যেভাবে বলছি এরকম দেয়া, যে এই দিনে আমরা অনেক মজা করি আমাদের পরিবারের সাথে, আমরা আড্ডা দেই সারাদিন, তারপরে আমরা মঙ্গল শোভাযাত্রা উদযাপন করি, আমরা পান্তা ইলিশ খাই এই দিনে, নতুন হাল খাতা হলে, এই ইনফরমেশনগুলো দেয়া আছে একটা প্যারাগ্রাফে। আর আরেকটা প্যারাগ্রাফ দেয়া আছে যে এটা যে মুসলিম জনগোষ্ঠী, যে মুসলিম জাতির সবচেয়ে বড় উৎসব, এই দিনে আমরা সকালে উঠি, ফ্রেশ হই, নামাজ পড়ি, দেন আমরা ঈদগাহে যাই, দেন একসাথে বাসায় আসি, আমাদের যে বাবা মা, রিলেটিভ, ফ্রেন্ড, ফ্যামিলি সবার সাথে কুশল বিনিময় করি, তারপরে আমরা একটা সুন্দর দিন পালন করি এবং ভালো খাওয়া দাওয়া করি, অফকোর্স, রাইট? সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কোন দুইটা দিনের ডেসক্রিপশন দিলাম। এখন আমার লিস্ট অফ হেডিংসে যদি আমি বলি একটা টাইটেল আছে, প্রথম টাইটেলটা যদি আমি বলি পহেলা বৈশাখ দেয়া আছে, তাহলে আপনারা কোন প্যারাগ্রাফটা চুজ করবেন বলেন তো? আমি 1 নম্বরে যেটা বললাম, তাই না, যে আমরা হাল খাতা, মঙ্গল শোভাযাত্রা, এগুলো আমার পহেলা বৈশাখের সাথে রিলেটেড। এই যে ইলিশ মাছ খাওয়া, পান্তা ভাত, এগুলো কিন্তু পহেলা বৈশাখের সাথে রিলেটেড। সেকেন্ড প্যারাগ্রাফটা বললাম, এটা কিন্তু আমাদের ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহার নিয়ে বললাম। ওকে, সো এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে বললাম যে প্রথমে যদি আমরা প্যাসেজ পড়ি অ্যান্ড দেন যদি আমরা একবার আমাদের যে লিস্ট অফ হেডিংস আছে 7-8টা, ওইটার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যে আমার প্যাসেজের ডেসক্রিপশন কোন হেডিংসের সাথে বা কোন টাইটেলের সাথে ম্যাচ করছে। এটা আমি অলওয়েজ সলভ করি। অথবা আপনারা এটাও করতে পারেন যে প্রথমে একবার চোখ বুলিয়ে নিলেন যে কি কি আছে, বাট আমার মনে হয় ওইটা মনে রাখা টাফ হবে। কারণ আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়বেন, ওই প্যারাগ্রাফে ওই টাইটেল অনুসারেই কিন্তু ইনফরমেশন দেয়া থাকবে। এমন না যে আপনি পুরা প্যারাগ্রাফ মুখস্থ করবেন, আপনি জাস্ট একটা আইডিয়া বা ধারণা নিবেন যে এটা কি নিয়ে বলা হচ্ছে। আমি যদি একটা ওয়ার্ডে এই সম্পূর্ণ প্যারাগ্রাফটাকে ডিসক্রাইব করতে চাই, তাহলে কি দিয়ে ডিসক্রাইব করব, রাইট? সো আমরা কিন্তু যত ইনফরমেশন দিলাম ওইটাকে পহেলা বৈশাখ অথবা ঈদ উল ফিতর দিয়ে ডিসক্রাইব করতে পারি, তাই তো? সো এটা তো আমাদের জানা বিষয়, আমাদের সাধারণ জ্ঞান, কি কি হয় না হয় এই দিনগুলোতে। এখন আইএলটিএস এর যে কোয়েশ্চেনগুলোতে, ওগুলো দে আর আনলাইকলি টু বি এরকম আমাদের পরিচিত কিছু থাকবে।
আমাদের অপরিচিত টপিকই থাকবে, বিভিন্ন ধরনের টপিক থাকতে পারে, এবং এমন হতেই পারে আমি এই জিনিস নিয়ে কোনোদিন আগে শুনিও নি, ওই রকম টপিকের হেডিংস থাকবে। সো এজন্যই আমি সাজেস্ট করব যে আগে আমরা প্যারাগ্রাফ করব, দেন হেডিংস এর দিকে তাকাবো, দেন যেটা ম্যাচ করবে আমরা অ্যান্সার করে দিব। জিনিসটা এরকমই। সো আগের যে দুইটা কোয়েশ্চেন টাইপে আমরা আগে কোয়েশ্চেন দেখছি, দেন আমরা গেছি প্যাসেজে, বাট এইখানে আমরা আগে প্যাসেজ দেখবো, দেন কোয়েশ্চেন চেক করব। অলরাইট, সো আই হোপ আপনারা বুঝতে পারছেন, অ্যান্ড আমরা এখনই প্র্যাকটিস শুরু করব যাতে আপনারা আরো ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারেন। সো দেরি না করে চলুন শুরু করি। অলরাইট, আমরা স্টার্ট করি আজকের ভিডিও। আমি অলরেডি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। ওকে, আমরা লেফট সাইডের দিকে প্রথমে তাকাই যে আমাদের রিডিং প্যাসেজ 2 যেটা বলছে, আমাদের 20 মিনিট টাইম বলছে, একদম প্যাসেজ 1 এর মতোই, কোয়েশ্চেন্স 14 to 26, রাইট? তার মানে আমার 3 নাম্বার প্যাসেজে থাকবে 27 থেকে 40। ওকে, আচ্ছা, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা প্যাসেজ। যদি আপনারা টাইটেলটা পড়েন, ওয়াই বিং বোর্ড ইজ স্টিমুলেটিং অ্যান্ড ইউজফুল টু, অর্থাৎ বোরিং হওয়া না, যে বোর্ড হওয়া। আমরা যে অনেক সময় বোর্ড হয়ে যাই, কিছু করার থাকে না, কিছু ভাল লাগে না, তাই না? তো ওই জিনিসটাও কিন্তু আমার ইউজফুল। এটা হয়তো কোনো রিসার্চের উপর বেসিস করে বলা হচ্ছে। তো এই আইএলটিএস এর যে প্যাসেজগুলো থাকে না রিডিং এর, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং থাকে। আপনারা যদি প্যাসেজগুলো মনোযোগ দিয়ে পড়েন, অনেক কিছু জানতে পারবেন। তারপর একটা সাবটাইটেল দিছে যে দ্য মোস্ট কমন অফ ইমোশনস ইজ টার্নিং আউট টু বি মোর ইন্টারেস্টিং দ্যান উই থট। অফকোর্স আমরা কখনো কিন্তু ভাবি না বোরডম নিয়ে তেমন একটা, তাই না? কারণ আমরা কি নিয়ে ভাবি, যে স্যাডনেস, অ্যাংরি, তারপর আমার যে হ্যাপি হওয়া, ব্লাশ, এইগুলো নিয়ে ভাবি, যে এগুলো কমন ইমোশন, এগুলো নিয়ে ভাবি। বাট বোরডম কিন্তু একদম কারো ভাল লাগে না, এমন একটা জিনিস যে সবাই ডিসলাইক করে, রাইট? তো আমার অ্যাপ্রোচটা কি বলছিলাম, আমরা যদি খেয়াল করি এখানে ফুল প্যাসেজটা কিছু প্যারাগ্রাফে ডিভাইড করাই, যে দেখেন এ, বি, তারপরে যে সি, প্রতিটা কিন্তু আলাদা একটা প্যারাগ্রাফ। একই প্যাসেজ, একই সবকিছু, বাট প্যারাগ্রাফটা আলাদা। এবং এই প্যারাগ্রাফের উপর ডিপেন্ড করে আমি এক একটা করে হেডিংস বসাবো, যে আমার কোন টাইটেলটা কোন প্যারাগ্রাফকে স্যুট করে। ভেরি ইজি। আচ্ছা, এই যে 14 থেকে 19, এখানে আপনারা আবার কনফিউজ হয় না যে একদিকে এবিসিডি আর একদিকে যে রোমান সংখ্যায় 1 2 3 4 5 লেখা। এই যে 14 থেকে 19 এইটাই থাকবে আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টে, যে প্যারাগ্রাফ এ বি সি এইভাবে থাকবে। আপনারা জাস্ট রোমান সংখ্যাগুলো বসায় দিবেন। ওকে, রোমান সংখ্যায় বসাবেন, আবার এবিসিডি বসাবেন না ছোট হাতের, অথবা 1 2 3 যেভাবে আমরা লিখি ওইভাবে না, এক্স্যাক্ট যেরকম রোমান সংখ্যা আছে ওইভাবেই লিখবেন। ওকে, যারা আমরা একটু বেশি স্মার্ট অথবা পণ্ডিত আছি, তারা আবার নিজের মতো 1 2 3 লিখে আসবেন না, অফকোর্স। ওকে, এক্স্যাক্ট যা লেখা আছে তাই, রোমান সংখ্যা আছে, দ্যাট মিনস ওইটাই আমি লিখব। ওকে, আর আপনাদের এই যে হেডিংস এর যে লাইনগুলো, ওগুলোও লিখতে হবে না। ওকে, আপনারা জাস্ট 1 2 3 4 জাস্ট রোমান সংখ্যাটা বসায় দিলে কিন্তু শেষ অ্যান্সার করা। আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখানে যদি আপনি একটা বা দুইটা অ্যান্সার ভুল করেন, তাহলে কিন্তু আপনার পুরোটা ভুল করার চান্স আছে। কারণ সাপোজ এখানে আমার লিস্ট অফ হেডিংস আছে 8টা, আর আমার এখানে প্যারাগ্রাফ আছে এফ পর্যন্ত আছে, তাই না? এফ পর্যন্ত আছে। তারপরে যে এখানে হেডিংস, এখানে আবার অ্যাড চলে আসছে, লিস্ট অফ হেডিংস আছে, যেটা রাইট সাইডে দেখতে পাচ্ছি। তারপরে আমার 20 থেকে 23 আছে, তাই তো? সো আমার 6টা প্যারাগ্রাফের জন্য 8টা হেডিংস আছে। এখন মাঝখানে যদি আমি 1-2টা ভুল করে বসি, তাহলে কিন্তু সবগুলো ভুল হয়ে যাবে। জিনিসটা হচ্ছে ওই যে আমরা ইংলিশ ফর টুডেতে রিঅ্যারেঞ্জ করছিলাম না, যে একটার পর একটা অর্ডার মিস গেলে কিন্তু পুরা মার্ক আমার শেষ। সুতরাং খুবই সাবধানে আপনারা সলভ করবেন। বাট আপনারা যদি বুঝতে পারেন এন্ড রাইট অ্যান্সার বের করতে পারেন, তাহলে আসলে এগুলো খুব একটা প্রবলেম হবে না আপনাদের জন্য। তো যেটা বললাম আমি, প্রথমে আমরা কি করব, যে আমাদের প্যাসেজ পড়ব, দেন আমরা লিস্ট অফ হেডিংস দেখব। আমি অ্যাপ্রিশিয়েট করব যে আপনারা যদি ভিডিওটা এখন পজ করেন অ্যান্ড দেন মনে মনে পড়েন। বাট যদি ইনকেস কারো প্রবলেম হয় বা কিছু বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি জোরে জোরেই পড়ি।
I will read it aloud so that everything will get clear. And আমরা এই লিস্ট অফ হেডিংস থেকে আমাদের যে হেডিংটা সেটা বের করতে পারি। সো ফার্স্ট আমাদের নাম্বার এ, চলুন পড়া শুরু করি। আমরা পড়া কিন্তু অনেক কষ্ট নর্মালি, এখন যে ভিডিও করতেছি কথা বলতেছি এটা অনেক প্যারা না, বাট যখন আমি পড়তে যাই পড়া মানে কিরকম জানি একটা লাগে, অনেক এনার্জি খরচ হয়। তো অসুবিধা নাই, আপনাদের জন্য যে কোনো কিছু। চলুন পড়ি। আমার মনে হয় না পুরোটা পড়াও লাগতে পারে, অনেক সময় দেখা যাবে যে মাঝখান পর্যন্ত পড়ছেন অথবা হাফ পড়ছেন, আপনি অ্যান্সার পেয়ে গেছেন যে এইটাই হবে, হেডিং সেটা বাদেও হবে না, কিন্তু ভুল হওয়ার চান্সেস থাকে। সো আমরা টাইম নিয়ে পুরোটাই পড়বো, ওকে? সো যেভাবে আমি বললাম আপনারা ভিডিও পজ করে নিজে নিজে মনে মনে পড়বেন, যেটা অ্যাকচুয়ালি আপনাদের করতে হবে মেইন টেস্টের সময়। বাট যেহেতু আমরা কোর্স করতেছি এখন, আমরা যখন শিখছি আমরা জোরে জোরেই পড়ি। আচ্ছা, প্রথম প্যারাগ্রাফ পড়ি। অলরাইট, we all know how it feels. It's impossible to keep your mind on anything. Time stretches out and all the things you could do seem equally unlikely to make you feel better. But defining boredom so that it can be studied in the lab has proved difficult. Okay. For a start, it can include a lot of other mental states such as frustration, apathy, depression, and indifference. There isn't even agreement over whether boredom is always a low energy, flat kind of emotion, or whether feeling agitated and restless counts as boredom too. In this book, Boredom, A Living History, Peter Tuohy at the University of Calgary, Canada, very famous, compares it to disgust and emotion that motivates us to stay away from certain situation. আমরা বলি না যে এই কাজটা তো অনেক বোরিং, অথবা এই খেলা দেখতেছিস অনেক বোরিং লাগতেছে, এই প্রোগ্রাম দেখতেছিস অনেক বোরিং, বলি না? এটার দ্বারাই কিন্তু বোঝানো হয়েছে যে সার্টেন সিচুয়েশন থেকে দূরে থাকা। If disgust protects humans from infection, boredom may protect them from infectious social situations, he suggests. খুবই ভালো কথা বলছে, আমার কিন্তু ভালো লাগছে যে কোনো কিছু যদি আমাদের খারাপ লাগে এটা কিন্তু মানুষদেরকে ইনফেকশন থেকে বাঁচায়। যেরকম আপনি যদি জানেন যে আপনার সামনে যে পার্সনটা আছে তার কি বলবো যে কোনো ধরনের ইনফেকশন আছে, যেটা হচ্ছে যদি আপনি তার সংস্পর্শে যান আপনিও সিক হয়ে যেতে পারেন, তাহলে অফকোর্স আপনি তার থেকে দূরে থাকবেন অথবা ওই জিনিস বা ওই অ্যানিমাল থেকে দূরে থাকবেন, তাই না? সো বোরডমও কিন্তু এভাবে হেল্প করতে পারে, আমাদের দূরে সরিয়ে রাখতে পারে কিছু ইনফেকশিয়াস সোশ্যাল সিচুয়েশন থেকে, এমন সামাজিক সিচুয়েশন থেকে আমাদের দূরে রাখতে পারে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা, তার মানে আমরা যদি পুরাটা পড়ি তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বোরডম নিয়ে রিসার্চ এবং এই ধরনের মানে যত নেগেটিভিটি আছে বোরডমের সবকিছু এখানে তুলে ধরা হয়েছে, যে এই যে লো এনার্জি, ফ্ল্যাট কাইন্ড অফ ইমোশন, এটা তুলে ধরা হয়েছে। তার মানে নেগেটিভিটি আর বোরডমকে রিলেট করা হচ্ছে। আমরা এবার একটু দেখি হেডিংস গুলো দেখি। প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোরডম। আচ্ছা, এখানে কিন্তু প্রথমেই আপনাদের যে ডাউটটা হবে যদি আপনারা ভালো মতো পড়ে থাকেন, এই যে লাস্ট লাইনটা বলছে, ইফ ডিসগাস্ট প্রোটেক্টস হিউম্যানস ফ্রম ইনফেকশন, বোরডম মে প্রোটেক্ট আস ফ্রম ইনফেকশিয়াস সোশ্যাল সিচুয়েশন। তো এই একটা লাইনই কিন্তু মানে একটা পসিবিলিটি দিছে যে বোরডম থেকে আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারি, তাই তো? তো এই একটা লাইন কিন্তু আমার এই যে নাম্বার 1 প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোরডম, এইটার সাথে হয়তো যদি এই একটা লাইন দেখি শুধু, তখন আপনার মনে হতে পারে যে না, এটা মনে হয় হেডিংস হতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু না। হেডিংস ডিপেন্ড করে আপনার এই যে এই 0 থেকে 100 ফুল প্যারাগ্রাফের উপর ডিপেন্ড করে, কোনো একটা সিঙ্গেল পার্টিকুলার লাইনের উপর হেডিংস ডিপেন্ড করে না। আমি যদি এই একটা লাইনের সাথে কিছু একটা মিলিয়ে হেডিংসের সাথে ওইটা বসায় দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার শেষ, মার্ক শেষ। সুতরাং পুরোটা কিন্তু পড়ে আমার বুঝতে হবে পুরোটা দিয়ে কি বোঝাইতে যাচ্ছে। আমরা দেখি তো যে একটা ডেফিনেশন দিল যে আমাদের ভালো লাগে না, তারপরেই শুরু করলো যে সায়েন্টিফিক যে রিসার্চ, ল্যাব রিসার্চ, তারপরে বলল যে আদার মেন্টাল স্টেটস, যত নেগেটিভ ইমোশনগুলো আছে সেগুলো নিয়ে কথা হলো,
তারপর একজন রাইটারের বই নিয়ে কথা হলো, তারপরে লাস্টে আসলো যে হয়তো আমাদের জন্য এটা ভালো হতে পারে। তো আমরা আরেকটু সুইটেবল কিছু দেখি যে হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোরডম। এখানে টিচার একজন হয়তো আছে, পিটার টুহি, বাট কমপ্লিটলি ওনার যে এখানে এমন কিছু বলা হয়নি যে টিচাররা কি কাজ করতে পারে ইন জেনারেল। এখানে একজন টিচার হয়তো তিনি প্রফেসর অথবা ওনার পোস্ট নিয়ে আমার ধারণা নেই, যেহেতু এটা এখানে উল্লেখ্য নাই, বাট জাস্ট একটা নাম দিয়ে অথবা ইউনিভার্সিটির একটা নাম দিয়ে কিন্তু ওই যে আগের মতোই হয়ে গেল, একটা লাইন দিয়ে কিন্তু আমরা পুরা হেডিংস জাজ করতে পারবো না। আমার পুরা ভিউ পয়েন্টটা আমার লাগবে এবং বুঝতে হবে। A new explanation and a new cure for boredom. নিউ এক্সপ্লেনেশন, নিউ কিউর তো আমি দেখলাম না, এটাও হবে না। 4 নম্বরে দেখি প্রবলেমস উইথ আ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোরডম। এইটা আমার মনে হচ্ছে একটু সুইটেবল, কারণ সায়েন্টিফিক অ্যাপ্রোচ যেখানে বলেছে আমার এই যে ল্যাবের যে রিসার্চের কথা বলা হয়েছে, স্টাডিড ইন ল্যাবস, তারপরে এই ল্যাব রিসার্চ থেকে কিন্তু বলা হয়েছে কি কি ধরনের মেন্টাল প্রবলেম, যেরকম এই ফ্রাস্ট্রেশন, অ্যাপাথি, ডিপ্রেশন, ইনডিফারেন্স, তারপরে কোনো অ্যাগ্রিমেন্টও আসা যায়নি যে বোর্ডম অ্যাকচুয়ালি কি, মানে জিনিসটা হচ্ছে কোনো পজিটিভ জিনিস আমরা পাইনি, তাই তো। তো আইদার নেগেটিভ জিনিস পেয়েছি অথবা কোনো অ্যাগ্রিমেন্টে আসতে পারিনি যে এটা আসলে কি বা এটার কোনো উপকারিতা আছে কিনা। সো প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোরডম, আমার মনে হয় নাম্বার 4 উইল বি আওয়ার অ্যান্সার। সো 14 অ্যান্সার হবে নাম্বার 4। ওকে, আর বাকিগুলো যদি আপনারা দেখি তাহলে পোটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোরডম। এই পোটেনশিয়াল ডেঞ্জার এখানে অনেকগুলো জিনিসের কথা বলা হয়েছে, একটা জিনিসের কথা বলা হয়নি। এবং এখানে যদি আমি পুরোটাও পড়ি, এমন কিছু বলা হয়নি যে পোটেনশিয়াল ডেঞ্জার, এখানে কিন্তু অনেক কিছুর একটা মিক্স আপ আছে, তাই না। তারপরে ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন, না কোনো ক্লাসিফিকেশন না। এজ গ্রুপস মোস্ট এফেক্টেড বাই, না কোনো এজ গ্রুপের কথা বলা হয়নি। আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোরডম, না বোরডমে কারা এফেক্টেড হয় এটা নিয়েও কিছু বলা হয়নি। সো আমাদের নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার ফর এ। নাম্বার বি দেখি। সো আপনারা তো বুঝলেন যে আমরা কোনো একটা পার্টিকুলার লাইন অথবা ওয়ার্ড দেখে কিন্তু পুরো হেডিং জাজ করতে পারবো না, পুরো প্যারাগ্রাফ পড়ে দেন আমার ডিসাইড করতে হবে যে এর হেডিং সুইটেবল কোনটা। ওকে, আমরা পড়ি আসুন। By asking people how their experience of boredom, Thomas Goltz and his team at the University of Kansas in Germany have recently identified 5 distinct types. আমার মনে হয় আমি হেডিংস পেয়ে গিয়েছি, যেহেতু এখানে 5 ডিস্টিংক্ট টাইপসের কথা বলা আছে। তবুও যেহেতু আমি বলেছি পুরোটাই পড়ি, যে ইনডিফারেন্ট, ক্যালিব্রেটিং, সার্চিং, রিঅ্যাক্টেন্ট অ্যান্ড অ্যাপাথেটিক। তারপরে বলছে দিস ক্যান বি প্লটেড অন 2 axes, one running left to right which measures low to high arousal and the other from top to bottom which measures how positive or negative the feeling is. Okay, in degree, Goltz has found that while people experience all kinds of boredom, they tend to specialize in one of the 5 types. The most damaging is reactant boredom. এটা আবার কি boredom? Boredomer classification করতেছে, বুঝতেছেন আপনারা? With its explosive combination of high arousal and negative emotion, অর্থাৎ এখানে হয়তো নেগেটিভ ইমোশন বেশি আমাদের ক্রিয়েট হয়। The most useful is what Goltz calls indifferent boredom. Someone, আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ইউজফুল। Someone is not engaged in anything satisfying but still feels relaxed and calm, অর্থাৎ কেউ কিছু করতেছে না বাট সে চিল আছে, রাইট? However, it remains to be seen whether there are any character traits that predict the kind of boredom each of us might be prone to. তাহলে এইখানে আমি যত লাইনেই তাকাই, যতবারই তাকাই, কমপ্লিটলি বোরডমের টাইপ নিয়ে কথা বলা হয়েছে, কোন টাইপ ভালো কোন টাইপ খারাপ। সো আমি যদি হেডিংসের দিকে তাকাই তাহলে আমার নাম্বার 6, ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ ফর ফিলিংস অফ বোরডম, এটাই হওয়ার কথা। যে এই রিঅ্যাক্টেন্টের কথা বললো নেগেটিভ ইমোশন, তারপরে ইউজফুল যেটা ওইটার কথা বললো রিল্যাক্স অ্যান্ড কাম, যে ফিলিংস গুলো আমাদের ক্রিয়েট হচ্ছে ওইগুলোর জন্য আমরা একটা
ক্লাসিফিকেশন করতে পারি যে এইটা ভালো এইটা খারাপ বোর্ডম 5 টাইপের মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ একটা ক্লাসিফিকেশন করা হয়েছে তাই তো এন্ড লাস্টে বলা হয়েছে it remains to be seen whether there are any character traits that predict the kind of boredom each of us might be prone to যে আগে থেকেই কোনো ক্যারেক্টার ট্রেট দেখে অথবা ক্যারেক্টারিস্টিক দেখে আমাদের কোন ধরনের বোর্ডম দ্বারা আমরা এফেক্টেড হই সেটা কিন্তু এখনো বের করা যায়নি তাই তো যে আমাদের চারিত্রিক গুণাবলী দেখে আমরা কোন ধরনের বোর্ডম দ্বারা অ্যাটাকড হব সেটা কিন্তু এখনো বের করা পসিবল হয়নি বাট in the end our number 6 is a perfect heading for the paragraph B তাহলে creating a system of classification for feelings of boredom will be the answer so এভাবে কিন্তু আমরা সিটা যদি দেখি একটু ছোট আসুন আমরা এটাও পড়ে ফেলি সাইকোলজিস্ট আমি ছোটবেলায় আবার সাইকোলজির অনেক ফ্যান ছিলাম যে মানুষের মনে কি চলে বাই করে ফেলবো বুঝছেন স্যান্ডি মান at the University of Central Lancashire, right? UK goes further. All emotions are there for a reason, including boredom, she says. Mann has found that being bored makes us more creative. Oh my God, we are all afraid of being bored, but in actual fact, it can lead to all kinds of amazing things, she says. In experiments published last year, Mann found that people who had been made to feel bored by copying numbers out of phone book for 15 minutes came up with more creative ideas about how to use a polystyrene cup than a control group. Mann concluded that a passive, boring activity is best for creativity because it allows the mind to wander. Okay? যখন আমি বোর্ড হব তখন কিন্তু মানে আমি যেটা হয় আমি যখন বোর্ড হই তখন আমি ভাবতে থাকি কি রে এখন কি করব কি করা যায় কিন্তু নতুন নতুন ওয়ে ভাবতে থাকি আমাদের ব্রেন কিন্তু ভাবে যে এখন কি করলে আমরা আমাদের ভালো ফিল হবে বা টাইমটা পাস হবে তাই না ব্রেন কিন্তু ভাবতে বাধ্য হয় ইনফ্যাক্ট she goes so far as to suggest that we should seek out more boredom in our lives অথবা আমি যদি আরো ইজিলি বলি যে যখন কোনো বোরিং জিনিস নিয়ে আপনারা ডিল করেন তখন আপনাদের কি কখনো মনে হয় যে জিনিসটাকে কিরকম আরো ইন্টারেস্টিং বানানো যায় যে সাপোজ একটা ক্লাস কারো বোরিং লাগতেছে এটাকে আরো ইন্টারেস্টিং কিভাবে বানানো যায় এটা কিন্তু একজন টিচার ভাববে রাইট যে স্টুডেন্টরা যাতে মনোযোগ দেয় আরো তো এটাই কিন্তু ইন্টারেস্টিং বানাতে আমাদের ব্রেন কিন্তু ভাবছে নতুন নতুন ওয়ে বের করছে এবং এটাই কিন্তু ক্রিয়েটিভ আমাদের ব্রেন কিন্তু আরো ক্রিয়েটিভ হচ্ছে সো এই কথাই বলা হচ্ছে যে নাম্বার সি তে পজিটিভ ইফেক্ট যেটা আমাদের ব্রেন আরো বেশি ভাবে ক্রিয়েটিভ হয় তো দেখি what teachers do না productive outcomes এই যে শুরুটা যেটা productive outcomes creativity productive kind of same and productive outcomes that may result from boredom আমার মনে হয় এটাই অ্যান্সার হবে কারণ এখানে বলা হয়েছে যে আমরা ক্রিয়েটিভ আইডিয়া ভাবতে পারি যদি আমরা বোর্ডমের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি এবং বেশি বেশি বোর্ড হওয়ারও কথা হয়েছে কারণ এটা আমাদের ব্রেনকে ভাবতে বাধ্য করে রাইট সো নাম্বার 1 উইল বি আওয়ার অ্যান্সার নাম্বার ডি দেখি আরেকজন সাইকোলজিস্ট বিশাল বড় প্যারাগ্রাফ একটু চোখ বুলিয়ে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি হ্যাঁ সাইকোলজিস্ট জন ইস্টউড এট ইয়র্ক ইউনিভার্সিটি টরন্টো কানাডা isn't convinced আচ্ছা তার মানে এখানে নেগেটিভিটি আসতেছে if you are in a state of mind wandering you are not bored he says যখন আপনি ভাবছেন কোনো কিছু তাহলে আপনি বোর্ড না এটাকে বোর্ডম বলা যাবে না এখন ওকে লজিক্যাল he says in my view by definition boredom is an boredom is an undesirable state that doesn't necessarily mean that if it isn't adaptive. He adds, pain is adaptive. If we didn't have physical pain, bad things would happen to us. Does that mean that we should actively cause pain? No. But even if boredom has evolved to help us survive, it can still be toxic if allowed to fester. For Eastwood, the central feature of boredom is a failure to put our attention system into gear, right? Bored হইলে আমাদের কিছু ভালো লাগে না, attention দিতে ইচ্ছা হয় না।
তারপরে বলছে this causes an inability to focus on anything which makes time seem to go painfully slowly, right? What's more, your efforts to improve the situation can end up making you feel worse. হইতেই পারে আপনি এফোর্ট দিচ্ছেন কিন্তু কোনো লাভ হইলো না, তখন আরো ডিপ্রেসড হয়ে যাবেন যে এত কিছু করলাম তাও ভালো লাগতেছে না। People try to connect with the world, and if they're not successful, there's that frustration and irritability, of course, as he says. Perhaps most worryingly, says Eastwood, repeatedly failing to engage attention can lead to a state where we don't know what to do anymore and no longer care. Of course, একটা নেগেটিভ জিনিসের কথা বললো যে যদি আমরা বেশি ট্রাই করি, অনেক বেশি এফোর্ট দেওয়ার অথবা বোরডম ফিল না করা ট্রাই করি, নিজেকে ফোর্স করি, তাহলে কি হতে পারে যে যদি আমরা ফেইল করি বারবার, তখন কিন্তু জিনিসটা নিয়ে আর আমরা কেয়ার করি না এবং ভাবাই ছেড়ে দিই যে ধুর আর ভাল লাগতেছে না, বাদ দিই, যা হবে হবে, এরকম একটা কিছু। তখন কিন্তু আমরা হার মেনে যাই, ফোকাস রাখতে পারি না। তার মানে এটা একটা প্রবলেম that we no longer care. In short, we can tell it to give up on something, right? So দেখি এই যে নাম্বার 5 যেটা, a potential danger arising from boredom. ওকে, এখানে শুরুটা কিন্তু ভালো করেই করছে, যে শুরুটা ডক্টর সাইকোলজিস্ট যে জন ইস্টউড, উনি প্রথমে নিজের অপিনিয়ন দিছে যে বোরডম নিয়ে, তারপরে পেইন নিয়ে দিছে, তারপরে লাস্টে বলছে যে but even if boredom has evolved to help us survive, it can still be toxic if allowed to fester. যত বাড়বে তত কিন্তু ঝামেলা হবে আমাদের জন্য। এরপরে কিন্তু নেগেটিভ দিকগুলো তিনি ডিসক্রাইব করেছেন। সো ফাইনালি কিন্তু আমরা বলেছি যে গিভ আপ করার যে বিষয়টা, কোনো একটা জিনিস ভালো না লাগলে ওইটা আমরা আর কেয়ার করি না, ড্যাম কেয়ার করি, তাই তো? এটা কিন্তু একটা পোটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোরডমের সাথে মিল আছে। সো আমাদের অ্যান্সার হবে নাম্বার 5। আচ্ছা, আর দুইটা আছে, আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ওকে, Eastwood's team is now trying to explore why the attention system fails. আচ্ছা, এই অ্যাটেনশনটা কেন ফেল করে? ওকে, it's early days, but they think that at least some of it comes down to personality. Boredom proneness has been linked with a variety of traits. People who are motivated by pleasure seem to suffer particularly badly. Okay. যারা একটু বেশি স্টিমুলি পছন্দ করে অথবা একটু সারাদিন মানে হ্যাপি থাকার চেষ্টা করে, সারাদিন হ্যাপি থাকার চেষ্টা করে না, কিভাবে বলবো, যে অল টাইম এক্সাইটেড থাকে, রাইট? অল টাইম এক্সাইটেড থাকার চেষ্টা করে, তারা কিন্তু অল্পতেই বোর্ড হয়ে যাবে, দেখবেন। হাইপার অ্যাক্টিভ মানুষজন যারা, এটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। তাদের কোনো কিছু ভালো লাগে না, 2 মিনিটের বেশি 3 মিনিটের বেশি একটা কোনো কিছুতে মনোযোগ রাখতে পারে না, এবং তারা কিন্তু যতক্ষণ ভালো লাগে না তার কিন্তু পাগল হয়ে যায় এক ধরনের। এটা একটা মেন্টাল প্রবলেম। সো other personality traits such as curiosity are associated with a high boredom threshold. More evidence that boredom has detrimental effects comes from the studies of people who are more or less prone to the boredom. আচ্ছা, তাহলে যে মানুষের পার্সোনালিটি বোর্ডমের সাথে কিভাবে যায় সেটা নিয়ে কথা বলা হচ্ছে। It seems those who bore easily face poorer prospects in education. আচ্ছা, যারা ইজিলি বোর্ড হয় তাদের কিন্তু এই যে এডুকেশন, দেয়ার ক্যারিয়ার অ্যান্ড ইভেন লাইফ ইন জেনারেল, তারা কিন্তু এখানে ফেইল করে অথবা এখানে পুরার প্রসপেক্ট অথবা বাজে রেজাল্ট নিয়ে আসে এডুকেশনে এবং ক্যারিয়ারে, কিন্তু তারা বেশি দূর এগোতে পারে না, যেটা কথা বললো যে যদি কেউ একটুতেই বোর্ড হয়ে যায়, যদি ধৈর্য কেউ রাখতে না পারি আমরা। But of course, boredom itself cannot kill. It's the things we do to deal with it that may put us in danger. Okay, what can we do to alleviate it? Before it comes to that, Gold's group has one suggestion. Working with teenagers, they found that those who approach a boring situation, in other words, see that it's boring and get stuck in any way, আচ্ছা, জানে এটা বোরিং কিন্তু তাও তারা এটা করে, report less boredom than those try to avoid it by using snacks, TV or social media for distraction. আচ্ছা, দেখছেন যে আমরা একটু স্ন্যাক, টিভি, সোশ্যাল মিডিয়া, প্রচুর খারাপ অবস্থা। এখন নিজেও জানি না যে
কি করতেছি, বাট ঘন্টার পর ঘন্টা রিল স্ক্রল করি। এরকম হয় আপনাদের সাথে, আমার সাথে কিন্তু হয়। এবং অনেক টাইম কিন্তু ওয়েস্ট হয়, কিন্তু আসলে খুব একটা লাভ কিন্তু হয় না, এই ডোপামিন রিলিজ হয়। আচ্ছা, তো পার্টিকুলারলি এখানে বলা হয়েছে, এটাও একটা বড় প্যারাগ্রাফ, যে কোন ধরনের মানুষ অথবা কোন ধরনের পার্সোনালিটি বোর্ডম দ্বারা বেশি এফেক্টেড হয় এবং কারা এফেক্টেড কম হয়। তাহলে আমরা যদি দেখি এফেক্টেড হওয়ার কথা, এই যে এইজ গ্রুপস মোস্ট এফেক্টেড বাই বোর্ডমস, এটা একটা পয়েন্ট, বাট এখানে এইজ গ্রুপের কথা বলা নাই। বাট পরেরটা যদি দেখি, আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোর্ডম, এটা কিন্তু আমাদের এখানে বারবার বলা হয়েছে যে কারা কারা বেশি এফেক্টেড হয়। একদম শুরুতেই কিন্তু বলা হয়েছে, আমি একটু খুঁজে বের করি। পিপল, এই যে পিপল হু আর মোটিভেটেড বাই প্লেজার সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি, যারা বেশি এফেক্টেড হয়, এবং ওদেরকে নিয়েই কিন্তু ডেসক্রাইব করা হয়েছে বাকি যে পার্টের আমার প্যাসেজে। সো নাম্বার 8 উইল বি আওয়ার কারেক্ট হেডিং। ফাইনালি আমরা চলে এসেছি নাম্বার এফ এ। কেমন লাগছে আপনাদের? বেশি হার্ড লাগছে? আমার মনে হয় না বেশি হার্ড লাগছে। যদি আপনারা ভালো মতো পড়েন এবং বুঝতে পারেন, তাহলে কিন্তু এটা একদমই হার্ড না। আপনারা লিঙ্ক করতে পারবেন হেডিংসগুলো। ছোট্ট একটু নাম্বার এফ এ পড়ে ফেলি আমরা। সাইকোলজিস্ট ফ্র্যাঙ্কোইস অথবা ফ্র্যাঙ্কোয়া, কিভাবে যে ওরা বলে, উচ্চারণ তো আলাদা। Weymelsfelder speculates that our over-connected lifestyle might even be a new source of boredom. আসলে এই রিল স্ক্রল করি অথবা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করতে করতে ধরেন 1-2 ঘন্টা ওয়েস্ট করলাম, এরপরে আর কিছু করার থাকে না, তখন আরো বেশি বোর্ড ফিল হয়, তাই না? যে in modern human society there is a lot of overstimulation undoubtedly, but it's still a lot of problems finding meaning, she says. So instead of seeking yet more mental stimulation, perhaps we should leave our phones alone. Exactly. And use boredom to motivate us to engage with the world in a more meaningful way. এখানে আপনাদের ডাউট হবে যে হেডিং কোনটা হবে, প্রোডাক্টিভ আউটকামস হবে, কারণ এখানে এই যে বলছে না, এটা ডাউট হওয়ার কথা না, বাট কারো কারো হইতে পারে, কারণ প্রোডাক্টিভ আউটকামস যেহেতু বলছে, আপনাদের মনে হতে পারে কিছু একটা পজিটিভ কথা বলছে, কারণ এই প্যাসেজের লাস্টে বলছে যে পারহ্যাপস উই শুড লিভ আওয়ার ফোনস অ্যান্ড বোর্ডমকে ইউজ করে আমরা পৃথিবীর সাথে আরো একটা মিনিংফুল ওয়েতে যাতে কানেক্ট করতে পারি, তাই না? বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা কিউর, যে আমরা ফোন ফেলে দিই এবং বোর্ডমকে আমরা অ্যাডাপ্ট করি যাতে বোর্ড ফিল না হয়, বোর্ডম যাতে আমাদের মোটিভেট করতে পারে যে ঠিক আছে, এখন আমার বোরিং লাগতেছে, এখন এই কাজ করি অথবা কোনো একটা কিছু করি যেটার কারণে আমার বোর লাগে না, অথবা আমি ধৈর্য ধরে বসে থাকি, কিছু একটা করি যাতে আমি নিজেকে বোঝাতে পারি আমার বোর্ড লাগছে না, তাই তো? কারণ অলওয়েজ একটু কিছু হলেই বোর্ড ফিল হওয়া এবং অলওয়েজ কিছু একটা বের করা, কিছু একটা করা, এটা ওভার স্টিমুলেশন বলে, এন্ড এটা কিন্তু ঠিক না। আমাদের কিন্তু ধৈর্য রাখা, নিজের ব্রেনকে শান্ত রাখা শিখতে হবে, রাইট? সো আমরা যদি দেখি তাহলে এই যে এ নিউ এক্সপ্লেনেশন নাম্বার 3, এ নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড নিউ কিউর ফর বোর্ডম। যে এক্সপ্লেনেশন কি, যে our over-connected lifestyle might be a new source of boredom, new explanation, and modern human society-তে overstimulation-এর অনেক টাইপ আছে, but still a lot of problems finding meaning, she says. কারণ এখনো প্রবলেমগুলো তারা বের করছে, এখনো সব তারা বের করতে পারেনি। and লাস্টে এই শো থেকে লাস্ট পর্যন্ত কিন্তু একটা কিউর দিছে যে ফোন আমরা রেখে দিই এবং বোর্ডম যাতে আমাদের মোটিভেট করে পৃথিবীর সাথে আরো মিনিংফুল ওয়েতে কানেক্ট হতে এবং নতুন নতুন কাজ করতে অথবা নিজেকে শান্ত রাখতে, ধৈর্য ধরতে। সো নাম্বার 3 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, কারণ এখানে নিউ এক্সপ্লেনেশনও আছে হাফ পার্টে, এন্ড রেস্ট অফ দ্য হাফ পার্টে আমার একটা নতুন কিউর দিছে। সো এভাবেই আমরা কিন্তু 6টা সলভ করে ফেললাম। অ্যান্ড যদি আমরা দেখি নাম্বার 7 আর নাম্বার 2, 2 আর 7, এই দুইটা বাদ গেছে, বাকি সবই কিন্তু আমাদের
হেডিংসের ভিতরে চলে আসছে অ্যান্ড দে আর অফকোর্স দে আর রাইট অ্যান্সার্স। সো যদি আপনাদের মনে হয় যে স্টিল আমার কোনো কিছু নিয়ে ডাউট আছে, আমি যেভাবে বললাম ভিডিও পজ করুন এবং নিজেরা পড়ুন, টাইম নিয়ে বুঝুন যতক্ষণ না বুঝতে পারছেন, কারণ আমি অনেক ফাস্ট পড়লাম। হতেই পারে কোনো একটা জিনিস যদি মিস করে যান অথবা মাথার উপর দিয়ে যেতে পারে, বাট আই গেস যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তারা ক্যাচ করতে পারবেন। অলরাইট, সো মেইনলি আমরা কিন্তু হেডিংস আজকে সলভ করলাম এবং দেখলাম কিভাবে সলভ করতে হয়, যে কোনো একটা পার্টিকুলার সেন্টেন্স অথবা পয়েন্ট না, পুরাটা কভার করে, পুরা প্যাসেজটা পড়ে এবং যেই হেডিংসটা আমার পুরা প্যাসেজকে কভার করে এরকম হেডিংস আমরা চুজ করব। ওকে, আচ্ছা, তো নেক্সট দিন আমরা এই 20 to 23 এটাও কাইন্ড অফ লিস্ট অফ আইডিয়া, অর্থাৎ কে কি আইডিয়া দিছে, ওই যে ম্যাচিং টাইপের কোয়েশ্চেন, নামের সাথে কাজ, যে এই যে নাম দিছে পিটার, থমাস, জন, ফ্র্যাঙ্কোয়াস রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এরা কি কি আইডিয়া দিছিল, কারণ এরা তো সবাই আইদার সায়েন্টিস্ট, রিসার্চার অথবা সাইকোলজিস্ট ছিল, তাই না? তো 4 জন আছে, 5টা আইডিয়া আছে, খুবই ইজি হবে, একটা হবে না। আই হোপ ইজি হবে। সো এটা আমরা সলভ করব নেক্সট দিন। সো টিল দেন আপনারা লিসনিং প্র্যাকটিস করবেন, রিডিংও প্র্যাকটিস করবেন, যে কোয়েশ্চেন টাইপগুলো আমি শিখিয়েছি আপনাদের, অ্যান্ড ভালো থাকবেন। গুড বাই।